দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল এবং এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ফিজিশিয়ান ও স্বাস্থ্য পরামর্শক ডাক্তার দেওয়ান ওয়াসিফ জালাল। আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। ডাক্তার দেওয়ান ওয়াসিফ জালাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। থ্যাংক ইউ। আমিও খুব কৃতজ্ঞতা বোধ করছি আপনাদের আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়ে আজ আমরা আলোচনা করব। যে পর্যন্ত অনেক বেশি গুরুতর অসুস্থ আমরা যদি না হই, আমরা কিন্তু চিকিৎসকের কাছে তেমন একটা যাই না। তো একটু আপনার কাছে জানতে চাই যে আমরা যদি সাধারণত অসুস্থ না থাকলেও চিকিৎসকের কাছে যাওয়া কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে অসুস্থ না থাকলেও চিকিৎসকের কাছে যাওয়ার তো আসলে এত ইম্পর্টেন্ট না, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা রেগুলার হেলথ চেক আপটা নিয়মিত করা। সেই নিয়মিতটা কত দিন পর পর বা কত মাস পর পর যেতে হয়? এটা একটা এইজ ভেরিফিকেশন আছে। আমরা বলবো যে 18 বছর থেকে শুরু করে, কারণ এখন যেটা হচ্ছে আমাদের কিন্তু সিডেন্টারি লাইফস্টাইলে খুব অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই অবস্থায় রক্ত পরীক্ষার যে খুব জরুরি তা না, কিন্তু ওই যে ওয়েটটা একটু মেজারমেন্ট করা, যে আমার ওজনটা ঠিক আছে কিনা, এবং আপনার ধরুন যে আপনার বিপিটা একটু লক্ষ্য রাখা। আফটার 30 থেকে 40-র মধ্যে এখন আমরা বলছি যে আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি, যেমন আমাদের লিভার ফাংশন টেস্টটা দেখতে পারি, তারপর আপনার কিডনি ফাংশন টেস্টটা দেখতে পারি। তাছাড়া আমরা একটু আমাদের যে রেগুলার বিপি চেক আপটা রাখতে পারি, থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি। আবার 30 থেকে 40-র মধ্যে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যাব আমরা। তখন আমরা ফোকাস করব হার্ট ডিজিজের স্ক্রিনিং, ক্যান্সার স্ক্রিনিং, এগুলোর উপর একটু মোর ফোকাসড হবো আর কি। এরপরে 50-র পরে আরও বড় পরিসরে আমরা চেক করব। এবং এখন যেটা খুব দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেকেই যেটা বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলে, প্রি ডায়াবেটিক স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি অনেকে। সুতরাং আফটার 30 গো ফর এ ডায়াবেটিকের জন্য যে টেস্টগুলো আছে, অ্যাটলিস্ট ফাস্টিং ব্লাড সুগারটা দেখা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বিশেষ করে আপনি কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে কিনা? যেহেতু নারীদের হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের রেটটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে, এবং যখনই ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়ে তখন কিন্তু লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে। তো প্রতি বছর আমরা কিন্তু আমাদের আয়োজনের মাধ্যমে বলার চেষ্টা করি যে প্রতি বছর কিন্তু হচ্ছে অন্তত একবার ব্রেস্টের যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে তা করানো খুবই গুরুত্বপূর্ণ। তো নারীদের ক্ষেত্রে বিশেষ করে আপনি কি পরামর্শ দেবেন? আমি নারীদের ক্ষেত্রে বলবো যে এটা ভেরি ইম্পর্টেন্ট। এক কথা হচ্ছে যে আজকাল কিন্তু পিসিওসটাও অনেক বেড়ে গেছে, সিস্টিক যে ওভারিয়ান সিস্ট। এই ক্ষেত্রে আমি বলবো ইফ সাসপেক্টেড ডু এন আলট্রাসোনোগ্রাম টু বি শিওর অ্যাবাউট ইট। আর যেটা হচ্ছে প্যাপিসমেয়ার বলি আমরা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কনিক যখন হয়, দীর্ঘদিন থাকে, তখন কিন্তু এই যে ইউটেরাসের নিচের যে সার্ভিক্স অংশটা আছে, সার্ভাইকাল ক্যান্সারটা ডেভেলপ করে। এই ক্ষেত্রে প্যাপিসমেয়ারটা করে নিতে পারি আমরা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ব্রেস্ট ক্যান্সার ইনিশিয়ালি তো লাম্প দেখা দেয় অনেক সময় ব্রেস্টে, এটা তো একজন গাইনোকোলজিস্ট দেখবেনই চেক করে। তাছাড়াও মেমোগ্রাম যেটাকে বলি আমরা, এই মেমোগ্রামটা করিয়ে ফেললে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো যে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা বা কিছু সমস্যা আছে কিনা। এই তিনটা আমরা করিয়ে নিতে পারি। শিশুদের ক্ষেত্রে এবারে একটু আসতে চাই যে শিশুদের ক্ষেত্রে হচ্ছে শিশু যদি সুস্থ থাকে তারপরও কি হচ্ছে তাদের কোনো নিয়মিত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? শিশু সুস্থ থাকলে আসলে হেমোগ্লোবিনটা আমরা দেখতে বলি, এটা দেখতে বলি কারণ রিসেন্টলি অনেক বাচ্চারই হেমোগ্লোবিন একটু লো পাচ্ছি আমরা, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ওয়েটটা একটু লক্ষ্য রাখবো, বাহ্যিকভাবে আমরা ওয়েটটা একটু লক্ষ্য রাখবো বাচ্চার। সহজ কথায় আপনি যদি মনে করেন তাহলে একটা সিবিসি আপনি করিয়ে নিতে পারেন আর কি, কমপ্লিট ব্লাড কাউন্টটা আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এবার একটু চলে আসি যে পারিবারিকভাবে যাদের ডায়াবেটিস আছে বা হৃদরোগ আছে অথবা ক্যান্সারের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা করাটা কতটুকু জরুরি? প্রথম কথা, পারিবারিকভাবে যখন থাকবে, ইউ নো দ্যাট আপনার ইমিডিয়েট হয়তো আপনার ফাদার অথবা আপনার গ্র্যান্ডফাদার, আপনার বাবা বা দাদাদের এই রোগটা আছে, ডেফিনেটলি ইউ শুড গো ফর টেস্ট লাইক ডায়াবেটিক্স বলেন। তারপর আপনি কিডনি ডিজিজ যদি থাকে, সেই ক্ষেত্রে ক্যান্সার হিস্ট্রি যদি থাকে, তাহলে যেটা হচ্ছে ডেফিনেটলি প্রতি বছর একবার হলেও আপনার ব্লাড টেস্ট করিয়ে নেওয়া দরকার, একবার হলেও। আর তাছাড়া যদি মনে করেন যে যেটা আমি আমার অভিজ্ঞতা দেখেছি, হঠাৎ দেখা যাচ্ছে যে ট্রাইগ্লিসারাইডটা অনেক বেশি, হ্যাঁ, ইউজুয়ালি কিন্তু অনেক বেশি হবে না, 600 দেখা যাচ্ছে, হ্যাঁ, কারো তার থেকেও বেশি। দ্যাট ইজ তার একটা জেনেটিক বিষয় আছে। এই ক্ষেত্রে একটু ফ্রিকোয়েন্টলি টেস্ট করানো, বছরে 2বার হয়তো আমরা লিপিড প্রোফাইলটা করাতে পারি, ওষুধ খাওয়ার সাথে সাথে যে জিনিসটা কন্ট্রোলে আসছে কিনা। তাহলে হয় কি আমরা আর্লি ডায়াগনোসিস যেতে পারবো। এবং এই ছোট ছোট বিষয় কিন্তু পরবর্তীতে বড় রোগের কারণ হয়।
সেই কারণে আমি মনে করব তাদের আরেকটু বেশি কনসিয়াস হওয়াটা জরুরি, যে পারিবারিকভাবে যেহেতু জিনিসটা ছিল, তাহলে আমরা একটু ব্যাপারটাকে একটু মাথায় রেখে রেগুলার একটা চেকআপের বিষয় আছে এখানে। তবে আমাদের দেশে কিন্তু এই কালচারটা এখনো তৈরি হয়। বিদেশে যেমন হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স তৈরি করা হয় এবং প্রতি বছর একটা অন্তর সময় কিন্তু রোগীরা হচ্ছে চিকিৎসকের কাছে যান সব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। সেটা কিন্তু আমরা এখনো যে পর্যন্ত রোগটা গুরুতর না হয় আমরা কিন্তু চিকিৎসকের কাছে যাই না। তো আশা করছি হচ্ছে আপনি যে পরামর্শগুলো দিলেন আমাদের দর্শকরা সেটা শুনবেন এবং হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন। এবার একটু জানতে চাচ্ছি যে অনেকে মনে করেন যে স্বাস্থ্য পরীক্ষা ব্যয়বহুল, অপ্রয়োজনীয়, তো এই ধারণাটা আসলে কতটুকু সঠিক? সব পরীক্ষা কি ব্যয়বহুল? সব পরীক্ষা ব্যয়বহুল না। বেসিক যে টেস্টগুলো আছে এগুলো কিন্তু ব্যয়বহুল না। ইটস পসিবল টু ডু দিস টেস্ট, হ্যাঁ, এবং আমাদের সরকারি হাসপাতাল আছে, সেখানে আরও অনেক কম খরচ, এগুলো করিয়ে নিতে পারে যে কেউ। ব্যয়বহুল হয় কখন? না করালে। আগে থেকে জানলাম না যে এটা আসলে যাচ্ছে খারাপ রোগের দিকে, এবং হয়ও তাই। অধিকাংশ মানুষজন কিন্তু অসুস্থ হওয়ার আগে শরীরের কোনো খেয়াল করে না। যখন সে অসুস্থ হয়ে পড়লো, সিমটম ডেভেলপ করলো, তখন গিয়ে দেখা যাচ্ছে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা ব্যয়বহুল হয়ে যাবে। কারণ ইনিশিয়াল স্টেজে আপনি যদি স্বাস্থ্য পরীক্ষা করান এবং সাসপেক্ট করেন, যেমন ধরুন আপনার লিপিড প্রোফাইল করালেন, আপনার এলডিএলটা বেশি বা ট্রাইগ্লিসারাইডটা বেশি আসলো, আপনি কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুস্থ হয়ে যাচ্ছেন। মানে নিয়মকানুন মেনে, খাবারটা কন্ট্রোল করে, রেগুলার এক্সারসাইজ করে আপনি কন্ট্রোলে এনে ফেলতে পারছেন। কিন্তু এগুলো যখন চলতে থাকবে, সেগুলো তো আর এখানে থেমে থাকবে না। দেখা গেলো হার্ট ডিজিজ হয়ে গেল আপনার, অথবা স্ট্রোক হলো, অথবা ক্যান্সার ডেভেলপ করলো, তখন তো এটা খরচ ভুল হবেই। সুতরাং ইনিশিয়াল স্টেজেই সতর্ক হওয়া যে না, আমি এটাকে বাড়তে দিব না, তাহলে কিন্তু এটা আসলে অতটা খরচ ভুল হচ্ছে না। আচ্ছা, কিছু কম খরচ বা হচ্ছে কম ব্যয়বহুল টেস্টের নাম যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। কমপ্লিট ব্লাড কাউন্ট খুব কমন, এটা আপনি করতে পারেন। তারপর আপনি সেরাম ক্রিয়েটিনিন করতে পারেন কিডনি টেস্টে। লিভার ফাংশন টেস্টে সব কিছু না করলেও এসজিপিটিটা আপনি করতে পারেন, জাস্ট টু লুক এট দ্য লিভার, হাউ ইজ দ্য লিভার। তারপর আপনার আছে ইউরিন টেস্ট করতে পারি, ইউরিন আরি যেটাকে বলি, এটা আমরা সহজেই করতে পারি। সবার ক্ষেত্রে না হলেও আমি মহিলাদের ক্ষেত্রে আমি বলবো যে থাইরয়েড ফাংশনটা একটু দেখে নেওয়া, বিকজ ইট ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দেয়ার। এর পরবর্তীতে তারা যখন সন্তান নিবে, এটার সাথে কিন্তু এটা খুব হাইলি কানেক্টেড, এটাও করে নিতে পারেন। মানে এগুলোই মোটামুটি কিছু পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু সরকারি হাসপাতালগুলোতেও করা যেতে পারে। ডাক্তার দেওয়ান, আমরা একটু আগেই হচ্ছে অনেকগুলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি আমাদেরকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে বললেন যে কোন কোন পরীক্ষাগুলো সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যেও করা সম্ভব এবং খুব কম খরচে করা সম্ভব। এবার একটু জানতে চাই, রক্তজনিত সমস্যা যদি বংশগতভাবে কারো থাকে, আমরা জানি যেমন থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, এই ধরনের যদি হিস্ট্রি থেকে থাকে ফ্যামিলিতে, সেই ফ্যামিলির সদস্যদের কি কি পরীক্ষা নিরীক্ষা নিয়মিত করাতে হতে পারে? প্রথম কথা হচ্ছে অ্যানিমিয়া ধরার প্রথম স্টেপটাই যদি আপনার সাসপেক্ট করেন, ক্লিনিক্যালি তো বোঝা যায়, কখনো কখনো ডাক্তার দেখালে ডাক্তার দেখবে যে আপনার মুখ ফ্যাকাশে, তারপর আপনার একটা মানে যেটাকে বলে আমরা যে লোয়ার প্যালপেব্রি দেখি যে একটু সাদা হয়ে আছে চোখের নিচে, হাতেও দেখা যাবে যে রক্তহীনতা, তখন তিনি যে পরীক্ষাটা দেন খুব সহজ, সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এটাতে আপনার চলে আসবে কিন্তু যে আপনার হেমোগ্লোবিনের কি স্ট্যাটাস, এটা চলে আসবে। তাছাড়াও সিবিসিতে যেটা ধরা পড়ে, এমসিবি যেটাকে বলি আমরা, হ্যাঁ, মেইন কর্পাসকুলার ভলিউম, এটার মাধ্যমে আরবিসির যে সাইজটা আমরা বুঝি। তো এইটা দেখে কিন্তু আবার ডাক্তার সাসপেক্ট করতে পারে যে আপনার যেহেতু হেমোগ্লোবিন কম এবং দীর্ঘদিন ধরে হেমোগ্লোবিন কম, তখন কিন্তু সেকেন্ড স্টেজে যেতে পারে যে আমরা একটু দেখি তো ওনার থ্যালাসেমিয়া আছে কিনা বা ট্রেইট আছে কিনা। ট্রেইটে সাধারণত হিমোগ্লোবিন নর্মালও থাকতে পারে। আমরা একটু থ্যালাসেমিয়া ট্রেইট নিয়ে জানতে চাই আমাদের সাধারণ দর্শকের জন্য। থ্যালাসেমিয়া ট্রেইটটা কি? থ্যালাসেমিয়া ট্রেইট হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, এটা বেটা থ্যালাসেমিয়ার আন্ডারে পড়ে। এটা হচ্ছে যারা ক্যারিয়ার, মেজর না। এটা যার থ্যালাসেমিয়া নিজে নেই, তবে হচ্ছে তিনি হচ্ছে অন্যজনকে থ্যালাসেমিয়া রোগটা দিতে পারে, অবশ্যই দিতে পারে। এবং যেটা হয় যে এটার কিন্তু কোনো সিমটমও নাও থাকতে পারে, হেমোগ্লোবিন কিছুটা কম থাকতে পারে, আবার নর্মাল থাকতে পারে, এবং কোনো সিমটম না, মানে সারাটা জীবন মানুষ কিন্তু নর্মালি চলে যেতে পারে। কিন্তু যেটা রিস্ক ফ্যাক্টর এখানে, সেটা হচ্ছে একজন থ্যালাসেমিয়ার ক্যারিয়ারের সাথে যদি আরেকজন সুস্থ মানুষেরও বিয়ে হয়, অথবা একজন থ্যালাসেমিয়ার দুজনই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে আবার রিস্ক থেকে যাচ্ছে যে থ্যালাসেমিয়া হবার। এখন এমন হতে পারে দুইজনই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, এই ক্ষেত্রে কিন্তু আবার থ্যালাসেমিয়া মেজরও ডেভেলপ করতে পারে। 25% ক্ষেত্রে এটা হয়, 25% ক্ষেত্রে, 50% ক্ষেত্রে থ্যালাসেমিয়া ক্যারিয়ারেই বাচ্চা হয়, আর অনলি আপনার 25% বাচ্চা সুস্থ হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা না জানার কারণে। সুতরাং থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি সন্দেহ হয়, মানে হেমোগ্লোবিনটা কম বা আপনার কোনো কারণে দুর্বল লাগে, গো ফর স্ক্রিনিং, এবং সবচেয়ে সহজ হচ্ছে সিবিসি করা। একটা আইডিয়া পাবো আমরা ইনিশিয়ালি, পরবর্তীতে আমরা আরও কিছু হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যেটাকে বলি, এটার মাধ্যমে কনফার্মেটরি টেস্টে যেতে পারি আমরা থ্যালাসেমিয়ার, কিন্তু ইনিশিয়ালি এই টেস্টটা করিয়ে নিতে পারি, কারণ এইভাবে কিন্তু থ্যালাসেমিয়া ছড়াচ্ছে।
এবং এটা যখন বাড়তে থাকবে স্বাভাবিকভাবেই এটা তো কন্ট্রোলে আনা কঠিন হবে। সুতরাং আমরা বলবো সাসপেক্টেড কেসেস যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা যেটাকে থ্যালাসেমিয়া ট্রেট বলছি আমরা, আপনারা খুব সহজেই পরীক্ষা করিয়ে নিয়ে ডাক্তার সিবিসিটা করলে কিন্তু হচ্ছে এখানে। বিয়ের ক্ষেত্রে আসলে ছেলে মেয়ে উভয় কোন কোন টেস্ট করে নিতে পারেন? অ্যাজ ইউজুয়াল যে আমরা সিবিসিটা সিবিসিটা করাতে পারি, আমরা সিবিসিটা ব্লাড গ্রুপিং তো করাবোই আমরা, এছাড়াও যে কোনো সময় লাগতে পারে, তারপর আমরা সিবিসি করাতে পারি। এরপর ফার্দার যেগুলো আছে এগুলো সিবিসির উপরেই ডাক্তার দেখে নির্ধারণ করবে। হ্যাঁ, সেরাম ফেরিটিনিন আছে, তার আয়রন লেভেলটা ব্লাডে দেখবো, তাছাড়াও হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আছে, এটাতে আরও স্পেসিফিক্যালি আমরা আরেকটু সামনে আগালে HbA2 যেটাকে বলে, এটা দেখে আমরা কনফার্মেটরি টেস্টে যেতে পার, মানে কনফার্ম হতে পারবো যে তার থ্যালাসেমিয়া ট্রেট আছে কিনা বা তার থ্যালাসেমিয়া আছে কিনা। তো এই মানে মূলত আমরা বেসিক্যালি সিবিসিটা দিয়ে শুরু করতে পারি যে আমরা হেমোগ্লোবিনের কি স্ট্যাটাস। তারপরে যদি ফ্যামিলিতে কারো থেকে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট যে উনি কিন্তু বলতে পারবেন যে আমার ফ্যামিলিতে এরকম থ্যালাসেমিয়ার রোগী ছিল, তখন আমরা ফার্দার আর যেগুলো টেস্ট আছে এগুলো আমরা করতে পারি আর কি। আচ্ছা, ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থেকে থাকে, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আসলে ডায়াবেটিস এবং কিডনি রোগ এই দুটো কিন্তু ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট এখানে। তো যদি কারো ডায়াবেটিস এবং কিডনির ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সেই পরিবারের সদস্যদের কোন কোন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাগুলো করাতে হতে পারে? একটা জিনিস হচ্ছে, এটা সবসময় আমরা বলি যে কিডনি কিন্তু অ্যাটলিস্ট 75 to 80% ড্যামেজ হওয়ার আগে লক্ষণগুলো ভাবে প্রকাশ নাও পেতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেরাম ক্রিয়েটিনিনটা কিন্তু চট করে কমে না। EGFR যেটাকে আমরা বলি, যেটা ছাঁকনির সাথে জড়িত, ওটা যখন 50%-এর কাছাকাছি চলে আসে তখন কিন্তু মূলত সেরাম ক্রিয়েটিনের একটা চেঞ্জ দেখা দেয়। তো এই ক্ষেত্রে আমরা খুব কমন কিছু টেস্ট যেমন আমরা ইনিশিয়ালি করে নিতে পারি, যেমন আমরা সেরাম ক্রিয়েটিনিন করে নিতে পারি, ইফ পসিবল ডু এন EGFR, আরও কনফার্ম হয়ে গেলাম যেহেতু ফ্যামিলি হিস্টোরি আছে, আমরা এখানে কিন্তু একটা প্রবণতা থাকবে এই কিডনি ডিজিজটা হওয়ার, তো আমরা সেরাম ক্রিয়েটিনিন করতে পারি, EGFR করলে ভালো হয় খুব। আর ডায়াবেটিক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা ফাস্টিং ব্লাড সুগারটা করে নিতে পারি, এবং আমরা সবসময় এনকারেজ করি, যেটা বলি আমরা যেটা মেশিন দিয়ে বাসায় দেখি, তার থেকে ফার্স্ট টাইম গো ফরে মানে আমরা ভেনাস ব্লাডটা চাই। আচ্ছা, যদি ফ্যামিলিতে ডায়াবেটিস হিস্ট্রি থেকে থাকে কিন্তু ফ্যামিলির যে সদস্যরা হচ্ছে এই পরীক্ষাগুলো করবার কথা আমরা বলছি, তাদের কোনো ধরনের সাইন সিমটমস ডায়াবেটিসের এখন পর্যন্ত হয়নি এবং হচ্ছে কোনো ধরনের স্থূলতাও তাদের মধ্যে নেই, সেই ক্ষেত্রে কি পরীক্ষাটা করা প্রয়োজন আছে? জি, প্রয়োজন আছে, কারণ করলে তো কোনো সমস্যা নেই, কারণ যেহেতু ফ্যামিলি হিস্টোরি আছে, মানে একটা ফাস্টিং ব্লাড সুগার আপনি করে নিলেন, FBS যেটাকে আমরা বলি, আপনি করে নিলেন জাস্ট টু বি শিওর। কারণ কি, ডায়াবেটিসের সিমটম দেখা দিবে কিন্তু আরও পরে, প্রি ডায়াবেটিক বলে একটা কথা আছে, ওই সময় যে খুব একটা সিস্টেম মানে আপনার সিমটম দেখা দিবে তা না, কিন্তু এটা গোপনে থাকবে আর কি। কিডনির মতো এই রোগটাও গোপনে গোপনে থাকবে, হঠাৎ দেখা যাবে একদিন এরকম পেশেন্ট এসেছে, হঠাৎ করে দেখা যায় সুগার অনেক হাই, তো এই ক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগারটা করে নেওয়াটা আমি মনে করি এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো নারীদেরকে নিয়ে কথা বললাম, একটু পুরুষদের বিষয়ে কথা বলতে চাই যে পুরুষদের কোন বয়সের পর থেকে কিছু স্বাস্থ্য স্ক্রিনিংয়ের বা অথবা স্বাস্থ্য পরীক্ষার খুব গুরুত্ব রয়েছে? আমি মনে করি এখনকার সময় আফটার 30 ক্রস করলেই প্রতি বছর একবার, একটু যেই স্ক্রিনিংগুলোর কথা বললাম আমি, জেনারেল যে স্বাস্থ্য পরীক্ষাগুলো একবার করে প্রতি বছর করা। পুরুষদের জন্য কোন কোন স্ক্রিনিং এর কথাটা আরেকটু আপনি স্পেসিফিক্যালি যদি পুরুষদের, যে একটা তো জেনারেল, এটা পুরুষ নারী উভয়ের জন্য, পুরুষদের জন্য PSA একটা আছে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা হচ্ছে সাধারণত প্রোস্টেটের একটা মানে একটা হরমোনের সাথে কানেক্টেড, এটা আমরা একটু করতে পারি এক। দ্বিতীয় কথা হচ্ছে আমরা পুরুষদের ক্ষেত্রে আমরা থাইরয়েড ফাংশনটাও করতে পারি, এটা করে নেওয়া যেতে পারে আর কি। ডাক্তার দেওয়ান, একটু আগে আমরা পুরুষ এবং নারী এবং শিশু সকল বিষয় নিয়ে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা কি কি বিষয় নিয়ে করতে হবে নিয়মিত সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি। এবার একটু জানতে চাচ্ছি, হেপাটাইটিস খুবই গুরুতর একটা রোগ এবং এটার অনেকগুলো ট্রেট কিন্তু রয়েছে। তো হেপাটাইটিস রোগীদের ক্ষেত্রে যদি হেপাটাইটিস ভালো হয়ে যায়, তার পরবর্তীতে তাদের সতর্ক থাকার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে এবং কতদিন অন্তর অন্তর এই পরীক্ষাগুলো করতে হয়? আসলে একটা বিষয় হচ্ছে যে BNC, হেপাটাইটিস BNC, দিস ইজ কাইন্ড অফ এ ক্রনিক ডিজিজ, এটা তো থেকে যায় আসলে অনেক দিন। তো এখন খুব আধুনিক চিকিৎসা বের হয়েছে, এবং আমি বলবো কারো যদি এরকম ধরা পড়ে হেপাটাইটিস বি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন কিন্তু অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে, কনসাল্ট উইথ এ হেপাটোলজিস্ট, একজন যিনি যকৃত রোগ বিশেষজ্ঞ আছেন, তার সাথে আপনারা দেখা করুন, এটা একটা ফ্যাক্টর। আর পরবর্তীতে ডেফিনেটলি আমরা রিপিট করব, টেস্টগুলো রিপিট করব। হ্যাঁ, এটা আমরা হেপাটাইটিস বি এর যে মানে আমরা যে HbS-AG, এটা আমরা রিপিট করতে পারি, প্লাস স্ট্রেংথ টেস্ট করার জন্য যেটা ভলিউমটা কী পরিমাণে আছে, হ্যাঁ, এটার ভাইরাল লোডটা কী পরিমাণে আছে, আরও কিছু টেস্ট আছে। এটা যদি আমরা একজন আমি সবসময় বলবো একজন হেপাটোলজিস্ট দেখিয়ে নিতে, তাহলে একটা রুটিন টেস্টের মধ্যে দিয়ে তিনি যেতে পারবেন আর কি।
ফ্যাটি লিভার নিয়ে এবার একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু এখন ফ্যাটি লিভার আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে চলছে এবং অনেকে জানেই না যে আমি একটা প্রতিবেদনে দেখেছি 4.5 কোটির মতো মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ফ্যাটি লিভারের রোগী রয়েছেন। তো ফ্যাটি লিভার যদি শনাক্ত হয়ে যায় সেক্ষেত্রে কি কি বিষয়টা নিয়ে তারা সতর্ক থাকবেন এবং পরীক্ষা নিরীক্ষা নিয়মিত কি কি করতে হতে পারে? প্রথম কথা হচ্ছে ফ্যাটি লিভারটা আসে কোথা থেকে? ফ্যাটি মানে চর্বি জমে, ভিসারাল ফ্যাটটা জমে এটা আসছে। এবং অনেকের ধারণা যে হয়তোবা চর্বিযুক্ত খাবার বলতে মাংস খেয়ে বা আপনার মানে তেলযুক্ত খাবার যেগুলো আছে আসলে কিন্তু এর আরো বড় কালপ্রিট হচ্ছে ট্রাইগ্লিসারাইড। দ্যাট ইজ আমাদের কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের কিন্তু ভাত খাওয়ার প্রবণতাটা খুব বেশি। সো এইটা একটা কিন্তু ফ্যাক্টর আপনার ফ্যাটি লিভার ডিজিজ ডেভেলপ করার। এবং এই ক্ষেত্রে গ্রেড 1 এখন অহরহ পাওয়া যাচ্ছে, গ্রেড 1। বাট গ্রেড 1 মানে কি এই সময় থেকেই আপনাকে একটু সিরিয়াস হয়ে যেতে হবে। সেটা খুব সহজ হচ্ছে যে আপনি লাইফস্টাইল মডিফিকেশনে চলে যান। আপনি একটু ভাতটা কমিয়ে ফেলেন, রাতের বেলা 2টো রুটি, মানে আপনার ডায়েটটা একটু কন্ট্রোলে আনেন। ভাতের বদলে 2 বেলা রুটি 1 বেলা ভাত, দুপুরে হয়তো ভাত খেলাম। জাঙ্ক ফুডটা একদম যতটুকু সম্ভব কমিয়ে ফেলেন। আর এক্সারসাইজ করা, হ্যাঁ বিশেষ করে কার্ডিওটা আমরা বলছি, এটা যদি নিয়মিত করা হয়, সাথে যদি এখন তো ধরা যে গ্রেড 2-তে চলে গেল, তখন যদি আপনি চিকিৎসক দেখান ওনারা কিছু মানে আমরা কিছু মেডিসিন দেই। শুরুতেই যদি হচ্ছে আমরা একটু স্বাস্থ্য সচেতন হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আরো সতর্ক হতে পারবো। এবার একটু আমরা জানতে চাই ফুড অ্যালার্জি নিয়ে। বাংলাদেশে কিন্তু এখন এটা অনেক বেশি চলে এসেছে যে বিভিন্ন খাবারে অ্যালার্জিক রিয়াকশন হয়। এবং আমি কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট পড়েছি যে চিংড়ি খাওয়ার পরে এক তরুণীর মৃত্যু হয়েছে এবং তিনি জানতেন যে চিংড়িতে তার অ্যালার্জি আছে। তো যাদের এই ধরনের খাবারে অ্যালার্জি হয় তারা কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আগে থেকে জানতে পারবেন যে হচ্ছে তার এই খাবার অ্যালার্জি হতে পারে? আচ্ছা, আসলে এটার ব্যাপারে কিছুদিন আগেও আমাকে একজন রোগী আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি এটা নিয়ে ঘাটাঘাটিও করেছি। আমি স্পেসিফিক্যালি যে কার কি কোন খাবারে মানে অ্যালার্জি হয় আমি পাইনি আসলে। এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ডকুমেন্টেশন করা, কারণ এটা তো আর্লি স্টেজে শুরু হবে। আপনি ভুলে একবার না একবার খাবেন, খেয়ে আপনি অ্যালার্জি যদি আল্লাহ মাফ করুক ওরকম সিরিয়াস না হয়, রাইট ইট ডাউন ইন এ ডায়েরি, সবচেয়ে ভালো হয়। কারণ কি পরবর্তীতে আপনার এটা হেল্পফুল হবে। এবং এই ফুড অ্যালার্জি যেটা আছে এটা কিন্তু খুব সিভিয়ার হতে পারে, খুব সিভিয়ার অ্যানাফাইলেকটিক শকে চলে যেতে পারে, জিহ্বা ফুলে যায়, দেখা যায় আমাদের যে শ্বাসনালী এটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সিরিয়াস, আমাদের কিন্তু এটা নিয়ে একটু ঘাটতি আছে মানে অ্যাওয়ারনেসের। আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু এত সিরিয়াসভাবে নেই না। আমরা হালকার উপর দিয়ে অনেকে যাচ্ছে, কিন্তু যাদের ঘটনা ঘটে তাদের কিন্তু শেষ। সুতরাং ফুড অ্যালার্জিটাকে সিরিয়াসভাবে নিতে হবে। এবং আমি বলবো যে আসলে আমার জানা মতে এখন পর্যন্ত স্পেসিফিক্যালি কার কোন ফুডে অ্যালার্জি আমি আসলে পাইনি। থাকতে পারে এটা রোগী নিজে থেকে কিন্তু প্রথমে বিবেচনা করে নিতে পারবেন। আপনি বলেছেন জীবনে এক না একবার তো এমন কোনো খাবার রাইট ইট ডাউন, এটা আসলে আমাদেরকেও হেল্পফুল হবে। একজন ডাক্তার যখন দেখাতে যাবেন আপনি বলতে পারবেন আমার এই ফুডে অ্যালার্জি আছে। ইট উইল বি হেল্পফুল ফর আস অলসো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার দেওয়ান, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এত বিস্তারিত আলোচনা করেছেন। থ্যাংক ইউ, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।